আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নুন বাতায়নের আজকের এই প্রথম লাইভ ক্লাসে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এম.এ. তারেক মাহমুদ, সহকারী শিক্ষক, ইংরেজি ভার্সন দিবা। ক্লাসের শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নুন বাতায়নের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও নীতি নির্ধারণগণের প্রতি। এই কার্যক্রম সারা দেশের শিক্ষার্থীদের কাছে শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরার এক মহান উদ্যোগ। এর অংশীদার হতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা বিশ্বব্যাপী, তাই আমি আর সেদিকে না গিয়ে সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ তারা কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের নাম লিখে দাও এবং আজকের এই ক্লাসটিকে তোমাদের টাইমলাইনে শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তোমরাও টাইমলাইনে শেয়ার করো, আমিও আমার টাইমলাইনে আজকের ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বাক্য সম্পর্কিত। আমরা আজকে ক্লাসে জানার চেষ্টা করব বাক্য কি, বাক্যের শর্ত বা গুণগুলো কি কি, বাক্যের অংশগুলো কি কি আছে, আর বাক্যের গঠনগুলো কি। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসে প্রবেশ করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাক্য। এই বাক্যকে বলা হয় ভাষার মূল উপকরণ। বাক্যকে কি বলা হয়? ভাষার মূল উপকরণ। ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ভাষার মূল উপকরণ কি? বাক্য। তাহলে চলো আমরা বাক্য বলতে কি বোঝায় সেটা জেনে নেই। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে আমরা বাক্যের সংজ্ঞাটা কি জানলাম? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা, অর্থাৎ আমাকে কি হতে হবে? পদের সমষ্টি দরকার হবে। ঠিক আছে, পদের সমষ্টি হবে এবং এর বিন্যাসটা ঠিক থাকতে হবে, পদগুলোর বিন্যাস ঠিক থাকতে হবে এবং আমি যে অর্থটা প্রকাশ করতে যাচ্ছি সেই অর্থ প্রকাশ করতে হবে। এই তিনটা শর্তই যদি প্রকাশ করে তাহলেই একটি পদ সমষ্টিকে কি বলা যাবে? বাক্য বলা যাবে। যেমন আমি যদি বলি আনিয়া বই পড়ে। ঠিক আছে, এখানে তিনটি পদ একসাথে বসে আমি যে অর্থটা প্রকাশ করতে চাচ্ছি সেই অর্থটা এই বাক্যে প্রকাশিত হচ্ছে। এই কারণে এই শব্দ সমষ্টিকে আমি কি বলতে পারি? বাক্য বলতে পারি। ঠিক আছে, এখন তোমরা এই বাক্যটিতে একটি জিনিস খেয়াল করে দেখো যে আনিয়া হচ্ছে বাক্যের কর্তা, প্লাস বই হচ্ছে কি? কর্ম, এবং পড়াটা কি? ক্রিয়া। তার মানে হচ্ছে একটি বাক্যের মধ্যে যে এলিমেন্টস গুলো, যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে কর্তা থাকবে, কর্ম থাকবে, আর কি থাকবে? ক্রিয়া থাকবে। ঠিক আছে, তাহলে বাক্যের গঠন তোমাদের প্রায় পরীক্ষায় আসে যে বাংলা বাক্যের গঠন কি। ঠিক আছে, বাংলা বাক্যের গঠন কি পেলাম আমরা? কর্তা প্লাস
কর্ম প্লাস ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? বাক্য হচ্ছে ভাষার মূল উপকরণ। তারপর সংজ্ঞায় বললাম যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। এখানে বাক্যের কি কি গঠন থাকে? বাক্যের গঠনটা হচ্ছে কর্তা থাকবে, কর্ম থাকবে, ক্রিয়া থাকবে। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসে কতটুকু মনোযোগী এই জিনিসটা যাচাই করার জন্য আমি একটু পরে পরেই তোমাদের কিছু প্রশ্ন দিব। তোমরা যদি মনোযোগী হও তাহলে অবশ্যই আজকের পড়া থেকে তোমরা এর উত্তর করতে পারবে। তাহলে আমি এখন যে পর্যন্ত আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ভাষার মূল উপকরণ কি? এটা তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দাও। আমরা চলে যাচ্ছি পরের আলোচনার মধ্যে। আচ্ছা, তারপর দেখো আমরা বাক্য সম্পর্কে জানলাম। বাক্যের যে শর্তগুলো আছে, বাক্যের শর্ত বা গুণ, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তাহলে বাক্যের শর্ত বা গুণ বা বৈশিষ্ট্য কয়টি? তিনটি। একটি বাক্যের শর্ত, গুণ বা বৈশিষ্ট্য কয়টি? তিনটি। সেটি কি কি? একটি হচ্ছে আকাঙ্ক্ষা, তারপর হলো আসক্তি, তারপর কি? যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি আর কি? যোগ্যতা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি গুণের বানানগুলো। কেন? কারণ হচ্ছে পরীক্ষার অপশনে এই আকাঙ্ক্ষা বানানটা থাকে এভাবে। তাহলে তোমরা তো মুখস্থ করো যে বাক্যের শর্ত বা গুণ তিনটি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে এই বানানটার দিকে খেয়াল রাখতে হবে। যদি উভয়ের সাথে খ যুক্ত হয় তাহলে কিন্তু এই বানানটি ভুল। আকাঙ্ক্ষা বানানটা খেয়াল রাখো, উভয়ের সাথে কি যুক্ত হচ্ছে? খিও যুক্ত হচ্ছে। তারপর আমরা প্রায়শই এই আসক্তিকে বলি যে আসক্তি, কিন্তু বাক্যের গুণ কি? আসক্তি। ঠিক আছে, বাক্যের গুণ হলো আসক্তি। এই জিনিসটা মনে রাখতে হবে। বাক্যের তিনটা গুণ এখনই মুখস্থ করে ফেলো। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, তারপর কি? যোগ্যতা। ঠিক আছে, এখন আমরা এই তিনটি গুণ কি এবং এই সম্পর্কিত যে উদাহরণগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। আমি তার আগে দেখে নিচ্ছি তোমরা প্রথম প্রশ্নের কি কি উত্তর দিয়েছো। তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে জানাও। ওকে, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন ছিল ভাষার মূল উপকরণ, সেটি কি? উত্তর দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে বাক্য। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, বাক্যের শর্ত বা গুণ কতটি? বাক্যের শর্ত বা গুণ কতটি? তোমরা তাড়াতাড়ি উত্তর পাঠিয়ে দাও। আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে আমরা যখন বাক্য বলি বা লিখি তখন মাঝে মাঝে দেখা যায় সেন্টেন্সটা মানে বাক্যটা অসম্পূর্ণ থাকে। বাক্যটা কি থাকে? অসম্পূর্ণ থাকে, অর্থাৎ বাক্যের সম্পূর্ণ অর্থটা প্রকাশিত হয় না। এবং আমরা যখন একজনের সাথে কথা বলি তখন দেখা যায় যে কেউ যদি দুইটা সেন্টেন্স বা তিনটা শব্দ বলে থেমে যায়, তখন আমাদের বাকি যে শব্দগুলো আছে সেই শব্দগুলো শোনার আগ্রহ জাগে। এই যে আগ্রহ জাগা,
এই জিনিসটাকেই বলা হয় কি আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্যের অর্থ, তোমরা সাথে সাথে লিখে নাও, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলে? তাকে আকাঙ্ক্ষা বলে। ঠিক আছে, বাক্যের অর্থটা পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর আরেক পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলে। যেমন আমি বললাম যে আরিশা বাবার সাথে, আর কিছু বলছি না। তারপর বললাম যে আরিয়া পেন্সিল দিয়ে, আর কিছু বললাম না। তাহলে এই বাক্যটিতে কিসের অভাব? আকাঙ্ক্ষার অভাব। ঠিক আছে, তাহলে এখানে এই বাক্যটি সম্পূর্ণ হবে কখন? যখন আমি বলবো যে আরিশা বাবার সাথে, তারপরে এমন কিছু শব্দ বা শব্দ সমষ্টি বসাতে হবে যেন এই বাক্যটা একটা অর্থ প্রকাশ করে। এখানে আরিশা বাবার সাথে, এটা কি অর্থ প্রকাশ করছে? না। তারপর আরিয়া পেন্সিল দিয়ে অর্থ প্রকাশ করছে? না। তাহলে আমি যদি বলি যে আরিশা বাবার সাথে চাঁদ দেখছে, তাহলে কি আমার অর্থটা ভালোভাবে সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। আবার বললাম আরিয়া পেন্সিল দিয়ে ছবি আঁকে, তখন কি হচ্ছে? বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। তারপর আমি বললাম যে সকালে সূর্য উঠলে, যদি আমি দেই যে অন্ধকার দূর হয়, অন্ধকার দূর হয়, তখন সেটা হচ্ছে আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে প্রকাশিত হবে। আমি আশা করছি তোমরা আকাঙ্ক্ষা জিনিসটা কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং সাথে সাথে তোমরা লিখে নিচ্ছ। ঠিক আছে, আচ্ছা, আকাঙ্ক্ষা আমরা জানলাম। এখন আমরা জানার চেষ্টা করব যে বাক্যের আরেকটি গুণ, সেটা হচ্ছে আসক্তি। তোমরা সাথে সাথে বলো সেই গুণটাকে কি বলা হয়? আসক্তি। আসক্তি না কিন্তু, কি বলা হয়? আসক্তি। ঠিক আছে, তাহলে আসক্তি জিনিসটা কি? আসক্তিটা কি? আসক্তি হচ্ছে আমি যখন কথা বলি তখন শুরুতে কাকে বসাই? কর্তাকে বসাই, তারপর কর্মকে বসাই, তারপর ক্রিয়াকে বসাই। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। তারপর কিছু পদক্রমের নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে তারপর আমি বাক্যটা সাজিয়ে লিখি বা প্রকাশ করি। কিন্তু যখনই আমি দেখব যে একটা বাক্যের মধ্যে সেন্টেন্সের যে অর্ডারটা আছে সেই অর্ডারটা যখন ঠিক হবে না, তখনই সেটা কিসের অভাব? আসক্তির অভাব। ঠিক আছে, তোমরা লিখে নাও যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। এই জিনিসটা তোমাদের জানতেই হবে, কারণ তোমাদের এমসিকিউতে থাকে মাঝে মাঝে যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে। তোমরা সাথে সাথে এটা লিখে নাও, তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসক্তি বলে। যেমন আমি বললাম যে নদীতে, কি বললাম? নদীতে প্রচুর যায় ইলিশ পাওয়া। নদীতে প্রচুর যায় ইলিশ পাওয়া, এটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে না, এর সেন্টেন্স অর্ডারটা ঠিক নেই। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে লিখি যে নদীতে
প্রচুর ইলিশ পাওয়া যায়, তখন কি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হবে কি আসক্তি সম্পন্ন বাক্য। ঠিক আছে, এখন তোমরা খেয়াল করে দেখো যে আরেকটি সেন্টেন্স আমি দিচ্ছি। দেখো আমি বললাম কাল পুরস্কার আমাদের বিতরণী স্কুলে অনুষ্ঠিত উৎসব হবে, এই বাক্যের অর্থ কি তুমি বলো? এই বাক্যের কোনো অর্থ আছে না, কিন্তু আমি যদি এই বাক্যটাকেই বলি যে কাল আমাদের স্কুলে, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, তখন সেটা কি আর আসক্তির অভাব থাকবে না, অর্থাৎ এই বাক্যের দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আসক্তি সম্পন্ন বাক্য, এটা হচ্ছে আসক্তিহীন বাক্য। ঠিক আছে, এখন আমরা বাক্যের যে 3 নম্বর গুণ এবং সর্বশেষ গুণ সেটা হচ্ছে যোগ্যতা। বাক্যের গুণ কয়টি? 3টি। 3 নম্বর হলো যোগ্যতা। এটা দেওয়ার পরে আমরা পরবর্তী কুইজ দেখব এবং তোমাদের যে উত্তরগুলো আছে আমি সেগুলো দেখার চেষ্টা করব। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে বাক্যের পদগুলো, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদ থাকে বাক্যের পদগুলোর অর্থগত ও ভাবগত, দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে অর্থগত আর এটা কি ভাবগত মিল বন্ধনের নাম। কিসের নাম? মিল বন্ধনের নাম যোগ্যতা। ঠিক আছে, বাক্যের পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কি? যোগ্যতা। অর্থাৎ যখন আমরা বাক্যের দ্বারা যে অর্থ প্রকাশ করতে যাচ্ছি সেই অর্থটা যদি প্রকাশিত না হয় তখনই সেটা কিসের অভাব হবে? যোগ্যতার অভাব। আমি কিছু উদাহরণ দিচ্ছি। এগুলো হচ্ছে যোগ্যতাহীন বাক্য এবং এই পাশে লিখবো আমি যোগ্যতা সম্পন্ন বাক্য। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমি লিখলাম যে হাতি আকাশে উড়ে। তাহলে এই শব্দটা শোনার সাথে সাথেই তোমরা হেসে দিলে কেন? কারণ হচ্ছে বাংলা বাক্যের মধ্যে হাতি হচ্ছে একটি প্রাণী যা কখনোই আকাশে উঠতে পারে না। কিন্তু আমি যদি বলি এই হাতি, এই সাবজেক্টের পরিবর্তে আমি যদি আরেকটা সাবজেক্ট দেই যে পাখি আকাশে উড়ে, তখন সেটা কি হবে? যোগ্যতা সম্পন্ন বাক্য হবে। বুঝতে পেরেছো? যখন আমি মানে যেটার দ্বারা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না, ঠিক আছে, তখনই সেটা হচ্ছে কি যোগ্যতার অভাব, যোগ্যতাহীন। আর যখন অর্থটা প্রকাশ পাবে তখন সেটা কি হবে? যোগ্যতা সম্পন্ন বাক্য। যেমন আমি বললাম যে আরেকটা যোগ্যতা সম্পন্ন বাক্য মনে করো, আমি বড়শি দিয়ে আম পারি। কখনো কি বড়শি দিয়ে আম পাড়া যায়? যায় না। তাহলে কি হবে? আমি বড়শি দিয়ে মাছ ধরি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো
আমি যদি আরেকটি বাক্য বলি যে আমি কলম খাই, এটা কি সম্ভব? না, কলম কখনো খাওয়া যায় না। তাহলে এটা কি হবে? এই কলমের পরিবর্তে এমন কোন কর্মকে বসাতে হবে যার দ্বারা অর্থটা প্রকাশিত হয়। তাহলে আমি এর পরিবর্তে কি বসাতে পারি? আমি ভাত খাই, বা এখানে দিতে পারি আমি ফল খাই। ঠিক আছে, তখন সেটা কি হবে? অর্থ প্রকাশ হবে, এবং এটাকে কি বলা হবে? যোগ্যতা। এখন আমি একটু দেখে নিতে চাই তোমরা কারা কারা তার আগের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। ওকে, তোমরা অনেকেই যুক্ত হয়েছো আমার সাথে। তোমরা যুক্ত হয়ে যেভাবে অংশগ্রহণ করেছো ঠিক সেভাবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে এই ক্লাসটি তাদেরও করার সুযোগ দাও, তাহলে তারাও উপকৃত হবে। আচ্ছা, গুড। আচ্ছা, এখন পরের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের উত্তর কি? বাক্যের শর্ত বা গুণ কয়টি? 3টি। বাক্যের শর্ত বা গুণ কয়টি? 3টি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। তাহলে পরের প্রশ্ন দেখি, এটা কে পারে? দেখি, বলো তো। হাতি আকাশে উড়ে। বাক্যটিতে কিসের অভাব? কিসের অভাব? যদি মনোযোগ দিয়ে এর আগের ক্লাস মানে পড়াগুলো শুনে থাকো তাহলে নিশ্চয়ই এর উত্তর দিতে পারবে। হাতি আকাশে উড়ে, কিসের অভাব? আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব বাক্যের অংশ নিয়ে। বাক্যের অংশ। আচ্ছা, আমরা যে বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলোর প্রত্যেকটির বাক্যের দুটি অংশ থাকে। প্রথম অংশটিকে বলা হয় উদ্দেশ্য, এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় বিধেয়। কি বললাম? বাক্যের অংশ কয়টি? 2টি। কি কি? উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আবার বলছি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য বলে। তাহলে বিধেয় কি? বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় কি? বিধেয়। যেমন আমি যদি বলি যে আয়ান ক্রিকেট খেলে, ঠিক আছে, এই বাক্যে কার সম্পর্কে আমি বলছি? আয়ান সম্পর্কে। তাহলে আয়ান কি? বাক্যের উদ্দেশ্য। আয়ান কি? বাক্যের উদ্দেশ্য। ঠিক আছে, আর এই উদ্দেশ্য, দ্যাট মিন্স আয়ান সম্পর্কে আমি যা বলছি তাকে কি বলা হয়? বিধেয়। ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি যার সম্পর্কে বলছি সেটা কি? উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য কি? বাক্যে আয়ান। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে তাকে কি বলা হচ্ছে? বিধেয়। তাহলে ক্রিকেট খেলে, সেটা কি?
বিধেয়। ঠিক আছে, উদ্দেশ্য এবং বিধেয় কি এই জিনিসটা আমরা জানলাম। তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের সম্প্রসারণ। এই জিনিসটা কি, চলো আমরা সেটি বুঝে নিই। আমি কিছু বাক্য লিখছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। রাজা নিহত হয়েছে। রাজা নিহত হয়েছে। আমি কি বললাম? রাজা নিহত হয়েছে। এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? উদ্দেশ্য। কে? রাজা। তাহলে এই উদ্দেশ্যটা হচ্ছে রাজা, তাই না? তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা কি? বিধেয়। ঠিক আছে, তাহলে আমি যদি উদ্দেশ্যের পূর্বে কোনো কিছু যুক্ত করি, কোনো পদ বা পদসমষ্টি যুক্ত করে এই উদ্দেশ্য কোথায়? পূর্বে। হ্যাঁ, অর্থাৎ উদ্দেশ্যটাকে সম্প্রসারণ বা সম্প্রসারিত বা বড় করার জন্য আমি যদি কোনো পদ বা পদসমষ্টি যুক্ত করি, তখন সেটাকে বলা হবে উদ্দেশ্যের সম্প্রসারণ। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে আমি যদি বিধেয় যে পদটি আছে, এই বিধেয় পদের পূর্বে কোনো কিছু যুক্ত করি উদ্দেশ্যের পরে এবং বিধেয় পদের পূর্বে, তখন তাকে কি বলা হবে? বিধেয় এর সম্প্রসারণ। তোমরা লিখতে চাইলে লিখে নাও যে উদ্দেশ্যের পূর্বে যে পদ বা পদসমষ্টি যুক্ত হয়ে উদ্দেশ্যকে সম্প্রসারিত করে তাকে কি বলা হয়? উদ্দেশ্যের সম্প্রসারণ। ঠিক একইভাবে বিধেয় এর পূর্বে যে পদ বা পদসমষ্টি যুক্ত হয়ে বিধেয়কে কি করে? সম্প্রসারিত করে, তখন তাকে বলা হবে বিধেয়ের সম্প্রসারণ। তাহলে আমি এই সেন্টেন্সটা দিয়ে, এই বাক্যের মধ্যে যা বলা হয়েছে এটা দিয়ে আমি সম্প্রসারিত রূপটা লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি বললাম যে অত্যাচারী রাজা সম্মুখ যুদ্ধে নিহত হয়েছেন। তাহলে আমি এই বাক্যে কি পেয়েছিলাম? রাজা হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক, এবং নিহত হয়েছে আমার বিধেয়। তাহলে এইটাকে বলা হবে উদ্দেশ্যের সম্প্রসারণ। উদ্দেশ্যের সম্প্রসারণ। আর এই জায়গাটাকে বলা হবে, এই পদগুলোকে বলা হবে কি? বিধেয় সম্প্রসারণ। উদ্দেশ্যের সম্প্রসারণ, বিধেয় সম্প্রসারণ। তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের আরেকটি উদাহরণ দিচ্ছি। মেধাবী ছেলেটি বার্ষিক পরীক্ষায় গণিতে 100 পেয়েছে। তাহলে দেখো তো একটু খেয়াল করে, আমি যদি বলি যে ছেলেটি গণিতে 100 পেয়েছে বা ছেলেটি পরীক্ষায় গণিতে 100 পেয়েছে, আচ্ছা, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্যের পূর্বে যেটি বসছে মেধাবী, সেটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ। বিধেয়ের পূর্বে যেটা বসছে সেটা হচ্ছে কি? বিধেয় এর সম্প্রসারণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। আরবের ঘোড়া অতি দ্রুত চলে। তাহলে এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে ঘোড়া দ্রুত চলে। এটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে উদ্দেশ্য,
এই উদ্দেশ্যকে সম্প্রসারণ করছে, এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ, আর বিধেয়কে সম্প্রসারণ করছে, এটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ। ঠিক আছে, এই হচ্ছে মূলত তোমাদের উদ্দেশ্য এবং বিধেয় সম্প্রসারণ। ঠিক আছে, আচ্ছা তোমাদের প্রশ্ন ছিল হাতি আকাশে উড়ে, এটি কোন যোগ্যতা হারিয়েছে? ঠিক আছে, উত্তর কি হবে? তার আগে দেখে নি তোমরা কি লিখেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য পরের প্রশ্ন, এইটি হচ্ছে বাক্যের যোগ্যতা হারিয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য পরের প্রশ্ন হচ্ছে বাক্যের অংশ কতটি? বাক্যের অংশ কতটি? তোমরা তাড়াতাড়ি করে উত্তর পাঠাও। আচ্ছা, আমাদের আর বেশি সময় নেই, আমরা আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে বাক্যের গঠন, এই জিনিসটা জানার চেষ্টা করি। প্রত্যেকটা বাক্যকে গঠনগতভাবে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল বাক্য, একটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, একটি হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, আর একটি কি যৌগিক বাক্য। ঠিক আছে, যৌগিক বাক্য। এই তিনটি জিনিস খুবই সহজ, তারপর আমরা একটু আলোচনা করে নিচ্ছি। বাক্যের গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আর কি যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য কাকে বলে? ভালোভাবে লিখে নাও। সরল বাক্য, সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। ঠিক আছে, যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কি বলা হয়? সরল বাক্য বলে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে মামুন বই পড়ে। ঠিক আছে, মামুন বই পড়ে, এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। অর্থাৎ একটা উদ্দেশ্য থাকবে, আর একটা কি কর্তা থাকবে, আর একটা কি সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে বলা হয় সরল বাক্য। তোমরা সরল বাক্য সবাই পারো, তাই সরল বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আমরা তারপরের যে বিষয়টি আছে জটিল বাক্য। জটিল বাক্যের অপর নাম প্রায় পরীক্ষা আসে কি? জটিল বাক্যের অপর নাম জটিল বা মিশ্র বাক্য, তাই না? জটিল বা মিশ্র বাক্য। আচ্ছা, তাহলে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং এক বা একাধিক
এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে তাকে কোন বাক্য বলে? জটিল বাক্য বলে। ঠিক আছে, তাহলে জটিল বাক্যের মধ্যে এই যে একটা প্রধান খণ্ডবাক্য থাকবে, আরেকটা এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য। আরেকটা জিনিস তোমরা একটু ইনফরমেটিভ লিখে রাখতে পারো যে সাপেক্ষ সর্বনামের দ্বারা যুক্ত হয়। তোমরা একটু ঠিক করে নাও, খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনামের দ্বারা যুক্ত হয় তাকে জটিল বাক্য বলে। তাকে কি বলা হয়? জটিল বাক্য বলে। তাহলে আমরা এই সাপেক্ষ সর্বনাম জিনিসটা কি, তোমরা প্রায়শই বাক্যের মধ্যে দেখে থাকো যে এই জিনিসগুলো থাকে, যে, সে, যিনি, তিনি, ঠিক আছে, যারা, তারা, যদিও, তবুও ইত্যাদি। ঠিক আছে, এগুলো যখন থাকবে এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলো যখন বাক্যের মধ্যে থাকবে তখন সে বাক্যটাকে আমরা কি বলবো? জটিল বাক্য বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি বলি যে যিনি, যিনি সৎ পথে চলেন তিনি সুখী হন। অর্থাৎ যিনি সৎ পথে চলেন তিনি কি হন? সুখী হন। তাহলে এটা কি বাক্য? জটিল বাক্য। আমরা কিভাবে বুঝলাম? এটার মধ্যে কি আছে? সাপেক্ষ সর্বনাম আছে, এবং আমি বলেছি যে কি থাকবে? প্রধান খণ্ডবাক্য। তাহলে প্রধান খণ্ডবাক্য কি? যে খণ্ডবাক্য, এই বাক্যের মধ্যে দুইটা খণ্ডবাক্য আছে, দুইটা খণ্ডবাক্য আছে। ঠিক আছে, একটা হচ্ছে এই পাশে একটা খণ্ডবাক্য, আরেকটা কি? তিনি সুখী হন, এটা একটা খণ্ডবাক্য। এই খণ্ডবাক্যের দ্বারা দেখো যে যিনি সৎ পথে চলেন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে একা একা না, এটা অবশ্যই এই যে তিনি সুখী হন এই বাক্যটার উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে তিনি সুখী হন এটা অর্থ প্রকাশ করছে, এটা হচ্ছে আমার স্বাধীন বাক্য, প্রধান খণ্ডবাক্য। আর যে বাক্যটা প্রধান খণ্ডবাক্যের সাথে প্রধান খণ্ডবাক্যকে আশ্রয় করে থাকবে সেটাই হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য বা অপ্রধান খণ্ডবাক্য। ঠিক আছে, তাহলে এটা কোন বাক্যের উদাহরণ? জটিল বাক্যের উদাহরণ। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যে পরিশ্রম করে সে জীবনে সফল হয়। তাহলে যে পরিশ্রম করে, যে, সে, সাপেক্ষ সর্বনাম আছে, আর কোনো কিছুই দেখার দরকার নেই। কোন বাক্য? জটিল বাক্য। তাহলে সে জীবনে সফল হয় এটা হচ্ছে আমার প্রধান খণ্ডবাক্য, যে পরিশ্রম করে সেটা কি? অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, এখন আমরা দেখব যৌগিক বাক্য সম্পর্কে। যৌগিক বাক্য, ঠিক আছে, যে বাক্যে দুই বা ততোধিক সরল বাক্য, যে বাক্যে দুই বা ততোধিক সরল বাক্য অব্যয় পদের মাধ্যমে যুক্ত হয় তাকে যৌগিক বাক্য বলে। তাকে কোন বাক্য বলে? যৌগিক বাক্য বলে। ঠিক আছে, আমি কি বললাম? এই যৌগিক বাক্যের মধ্যে দুইয়ের অধিক সরল বাক্য থাকবে, আর কি থাকবে? অব্যয় পদের দ্বারা যুক্ত হবে, তাহলে তাকে কি বলা হয়? যৌগিক বাক্য বলা হবে। যেমন আমি যদি বলি
লোকটি গরিব কিন্তু সৎ। তাহলে কি বললাম, আমার এটা কিন্তু একটা বাক্য হয়, সরল বাক্য, লোকটি গরিব। আবার এটা একটা বাক্য হয়, লোকটি সৎ। এই দুইটা বাক্যকে অব্যয় পদ, কিন্তু অব্যয় পদগুলো তোমরা একটু চিনে নাও, কিন্তু, এবং, অথবা, নতুবা, তাই, সুতরাং, এগুলো হচ্ছে অব্যয় পদ। যৌগিক বাক্যে তোমরা অব্যয় পদ পাবে। ঠিক আছে, যৌগিক বাক্যের মধ্যে তোমরা অবশ্যই কি পাবে, অব্যয় পদ পাবে। আচ্ছা, এখন আমরা আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। যে আমি যদি বলি যে পড়াশোনা করো তবে জীবনে সফল হবে, সফল হবে। তাহলে এই যে তবে, পড়াশোনা করো, এটা একটা বাক্য। আবার জীবনে সফল হবে, এটা একটা বাক্য। তাহলে এই তবে আছে, অব্যয় পদ আছে, দুইটা সরল বাক্যকে একত্রিত করেছে। তাহলে এটা কোন বাক্য, যৌগিক বাক্য। এই হচ্ছে তোমাদের বাক্যের গঠন অনুসারে তিন প্রকার যে ভাগ, সেই ভাগটি আমি একটু দেখে নেই যে তোমাদের তার আগের প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটি আচ্ছা, এখন আমাদের আর বেশি সময় নেই। ঠিক আছে, আমি সংক্ষেপে একটু কি কি আলোচনা করলাম আজকে সেই জিনিসটা বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আজকে আমরা শিখেছি বাক্য কি, বাক্যের গঠন কিভাবে হয়, কর্তা, কর্ম, ক্রিয়া, বাক্য হচ্ছে ভাষার মূল উপকরণ। তারপরে আমরা জেনেছি বাক্যের শর্ত বা গুণ, বাক্যের কয়টি শর্ত, তিনটি শর্ত। কি কি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কি, আকাঙ্ক্ষা হচ্ছে এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে বলা হয় আকাঙ্ক্ষা। আসক্তি, আসক্তি কি, আসক্তি হচ্ছে বাক্যের যে সুশৃঙ্খল পদের বিন্যাস, সেটাকে বলা হয় আসক্তি। আর যোগ্যতা, যোগ্যতা কি, যোগ্যতা হচ্ছে বাক্যের পদগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত যে মিল বন্ধন, তাকে বলা হয় যোগ্যতা। তারপর আমরা জেনেছি বাক্যের দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি, বাক্যে যা সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। আর বিধেয় কি, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। উদ্দেশ্য সম্প্রসারণ, বিধেয় সম্প্রসারণ আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করলাম সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আমাদের নির্ধারিত সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।